কয়েকদিন পেরিয়ে গেলেও নগরবাসী মেনে নিতে পারছেন না ছোট্ট রামিসার সাথে ঘটে যাওয়া নৃশংসতা। সময়ের সাথে সাথে শোক আর চাপা ক্ষোভ বাড়ছে জনমনে। দাবি উঠেছে এ ধরনের অপরাধে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বাড়ানোর তাগিদ তাদের। আইনমন্ত্রী জানিয়েছেন ৭২ ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলেই ঈদের ছুটির পর শুরু হবে বিচার কাজ। শোকে স্তব্ধ শিশু রামিসার পরিবার। সন্তান হারানোর এই কষ্ট হয়তো এক জীবনে ভোলা অসম্ভব। চোখের পানি এখনো শুকায়নি স্বজনদের। কেবল রামিসার পরিবার নয়, নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ পুরো এলাকাবাসী। তাদের অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি আর উপযুক্ত শাস্তির নিশ্চয়তার অভাবেই দেশ জুড়ে বাড়ছে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ঘটনা। পুরো বাংলাদেশে নাড়ায় দিচ্ছে এই বাচ্চাটার মৃত্যুর ঘটনার কারণ। সৌদি আরব দেখছি, আমরা কয়েকটা দেশে ঘুরছি, আমরা দেখছি যে এই সমস্ত লোকের যারা ধর্ষক তাদের ১ ঘন্টার মধ্যে তাদের মৃত্যুদণ্ড হয়ে যায়। আশঙ্কা, ঈদের ছুটির আনন্দ শুরু হলে ধীরে ধীরে কমে যাবে এই আলোচনা, রামিসাকেও ভুলে যাবে সবাই। তাই এই আলোচনার মধ্যেই যেন বিচার কার্যকর হয় সেই দাবি তাদের। শিশু হত্যা হলে এখন মনে করেন এই যে ৬ মাস ২ বছর ৫ বছর খাইটা জামিনে বাইরে যাবে, এটা বাংলাদেশের মানুষ চাচ্ছে না। আমাদের বড় ভাই যে আজকে সরকারকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে এই দেশে বিচার হয় না, সরকার এটারে ঈদের আগে এটারে আইন পাশ করে সরকার চ্যালেঞ্জ করে দেখবে। আর রামিসার হত্যা ও ধর্ষণের বিচারে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান ৭২ ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে ঈদের পরেই বিচার কাজ শুরু। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে ২৫ তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দ্রুত শাস্তি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন অপরাধ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে হাম এবং উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ৫০০। এদিকে ২৪ ঘন্টায় সিলেট, গোপালগঞ্জ ও ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগের মৃত্যু হল ৫১ জনের। ৪ শিশুর মধ্যে ২ জন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি ছিল। তাদের মধ্যে ২ জন সিলেটের আর মৌলভীবাজার ও সুনামগঞ্জের ১ জন করে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে ২৯৫ জন। ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তুলি নামে ১ রোগী মারা গেছেন। হামের টিকা সংকটের দায় যেমন অন্তর্বর্তী সরকারের উপর পড়ে, তেমনি হামের চিকিৎসায় অব্যবস্থাপনা ও শিশু মৃত্যুর জন্য বর্তমান সরকারেরও দায় আছে। এমনটা জানিয়ে জনস্বাস্থ্যবিদরা বলছেন, হামের শিশু মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে জরুরি অবস্থা জারি, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, ডেডিকেটেড হাসপাতাল, পর্যাপ্ত আইসিইউ ও জাতীয় পর্যায়ে সমন্বিত গাইডলাইন তৈরি সহ চিকিৎসায় সুব্যবস্থাপনা করতে ব্যর্থ বর্তমান সরকারও। করোনায় মৃত্যুর মতো গুরুত্ব দেয়া হচ্ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। তারা বলছেন, এই মুহূর্তে সরকারের উচিত মহামারী ঘোষণা দিয়ে সর্বশক্তি দিয়ে হামের সংক্রমণ ঠেকানো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২ মাসে হামের সংক্রমণ ৫০,০০০ ছাড়িয়েছে। গত আড়াই দশকের ইতিহাস বলছে এমন পরিস্থিতি বাংলাদেশ আগে দেখেনি। অথচ মাত্র ১ বছর আগেও হামের রোগী ছিল হাতে গোনা। দেশে হামের প্রাদুর্ভাব ও শত শত শিশুর মৃত্যুর দায় নিয়ে সরকার, রাজনৈতিক দল ও বিগত সরকারগুলোর মধ্যে দোষারোপের রাজনীতি চলছে। জনস্বাস্থ্যবিদরা মনে করেন, হামের মতো এই স্বাস্থ্য সংকট তৈরিতে বিগত সরকারগুলোর যেমন দায় রয়েছে, তেমনি বর্তমান সরকারের রয়েছে প্রশাসনিক ব্যর্থতা, নীতিগত অদূরদর্শিতা এবং দায়িত্বজ্ঞানহীনতা। এই মুহূর্তে সরকারের উচিত ফ্যামিলি কার্ড, খাল খনন সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেয়ে মহামারী ঘোষণা দিয়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা। এটাকে মহামারী ঘোষণা না করা, যেভাবে এটার জন্য অর্থ বরাদ্দ হওয়া উচিত ছিল, যেভাবে এটার জন্য ন্যাশনাল প্ল্যান তৈরি হওয়া উচিত ছিল, এর জন্য ডেডিকেটেড
আইসোলেটেড হসপিটাল বা ওয়ার্ড হওয়া উচিত ছিল, এগুলো কিন্তু হয়নি। যদি হামের মহামারীর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায় হয়ে থাকে, তাহলে এতগুলো যে মৃত্যু হয়েছে তার দায় বর্তমান সরকারের উপরে বর্তায়। এইখানে সরকার নিজেই খালি চেষ্টা করছে, তো এইখানে আরও অন্য লোকজনদেরকে যদি সম্পৃক্ত করতো, পার্টিকুলারলি জেনারেল প্র্যাকটিশনার যারা প্রাইভেট প্র্যাকটিশনার এদেরকে সম্পৃক্ত করলে আরও মানে অবস্থাটাকে আরও একটু ভালোভাবে সামাল দেওয়া যেত। ফ্যামিলি কার্ড দিচ্ছে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, খাল খনন কর্মসূচি করছে দেখা যাচ্ছে অন্য মন্ত্রণালয়। রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে তাদের 180 দিনে তাদের টার্গেট আছে, সেটা করুক, কিন্তু আমরা যেটা মনে করি যে একটা সেম টাইম এখানেও সমান গুরুত্ব দিতে হবে। তবে সংকটময় পরিস্থিতিতে দক্ষতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার, এমন দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। বিষয়টা এরকম না যে আমি মহামারী ঘোষণা করলাম সাথে সাথে সবাই সাহায্যের হাত বাড়ায় দেবে। আমার যদি এটা মহামারীও হয় আমাকে এটা ফেস করতে হবে। সুতরাং আমি এটা ডিক্লেয়ার করে আমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো সেটা না। আর মহামারী ডিক্লেয়ার করার জন্য সুনির্দিষ্ট অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে হবে, কিন্তু সেই ক্রাইটেরিয়ার মধ্যে এখনও কিন্তু আমরা পড়ছি না। এটাকে আমরা আউটব্রেক বলতে পারি। দোষারোপের রাজনীতি ছেড়ে ভবিষ্যতের জন্য হাম নির্মূলে সকলের সমন্বিতভাবে কাজ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিন সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন ঘরমুখো মানুষ। তবে ভোরে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন নষ্ট হওয়ায় এর প্রভাব পড়ে অন্যান্য রুটের ট্রেনের উপর, ফলে প্রত্যেকটি ট্রেন ছেড়ে যেতে কিছুটা বিলম্বে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নিশ্চিত করা হয়েছে কড়া নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী এড়াতে স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। তবে ট্রেনের টিকিটের দাম বাড়তি নেয়ার অভিযোগও তোলেন কেউ কেউ। ট্রেনে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সকালে কমলাপুর রেল স্টেশনে আসেন রেল সচিব ফাহিমুল ইসলাম। এ সময় তিনি বলেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদ যাত্রা উপহার পাবেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে ব্যবস্থা নেওয়া সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা। আজ কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে 66টি ট্রেন। টিকিট পাইছি আগে, তাই চলে যাচ্ছি, পরবর্তী টিকিট পাওয়া গেল না। টিকিট নিয়ে একটা সিন্ডিকেট চলতেছে, টিকিট পাওয়া যায় না। আনন্দ করব, উপভোগ করব, এই কারণে আত্মীয় স্বজনদের সাথে ঈদ করব। ছাদে ওঠার একটু টেন্ডেন্সি আমরা অন্যবার আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। কাজে এই জিনিসটি যেন না হয়, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি যারা আছেন, তাদেরকে সবকিছু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। সড়ক দুর্ঘটনায় 5 জেলায় নিহত হয়েছেন অন্তত 13 জন। এর মধ্যে কুষ্টিয়ার খোকসায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে পড়ে নিহত হয়েছে 4 জন, আহত আরও অন্তত 25 জন। এছাড়াও দিনাজপুর, যশোর, গাজীপুর ও জয়পুরহাটে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও 8 জন। মহাসড়কে বেপরোয়া গতি ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে জানান স্থানীয়রা। কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া কুঠিপাড়া ব্রিজ এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যায় বাস। হাইওয়ে পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়া আসার পথে একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহত হয়েছেন অন্তত 30 জন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। একটা ডাম ট্রাকের সাথে একটা লোকাল বাস মুখোমুখি সংঘর্ষের কারণে বাসটি অনেক প্রায় 20 ফিট নিচের দিকে পুকুরের মধ্যে পড়ে যায়। আমরা যাওয়ার পূর্বেই হচ্ছে যে আহত নিহতদের হসপিটালে পাঠাইছিল। পরবর্তীতে আমরা খোকসা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হসপিটাল কুষ্টিয়াতে খোঁজখবর নিয়ে দেখি লাশ 4টা পাইছি। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন, সৈকত ও কায়ুম নিহত হয়েছেন। পুলিশ জানায়, মোটরসাইকেলে বাইপাস সড়ক থেকে রানীগঞ্জ সড়কে ওঠার সময় তাদের ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন, হাসপাতালে নেয়ার পথে 1 জন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে যশোর খুলনা মহাসড়কের চাউলিয়া হাইওয়ে তেল পাম্প এলাকায় খুলনা থেকে যশোরগামী একটি দ্রুতগতির ভারী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়, পরে সামনে থাকা একটি ইজি বাইককে সজোরে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বৃষ্টি সাহা ও আনর নামে 2 জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আয়ুব আলী ও 4 বছর বয়সী শিশু। আরেক ব্যক্তি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। স্থানীয়দের অভিযোগ, যশোর খুলনা মহাসড়কে বেপরোয়া গতি ও ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এছাড়া জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাহফু নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। কোথাও কোটি টাকার উট নিয়ে চমক, কোথাও আবার ক্রেতা টানতে চলছে অভিনব অফার। তেজগাঁও পলিটেকনিক হাটে মরুভূমির প্রাণী উট এখন দর্শনার্থীদের মূল আকর্ষণ। আর গাবতলীতে পশু প্রচুর থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে চিন্তায় খামারি ও ব্যাপারীরা। শনিবার থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কুরবানি পশুর হাট। ব্যস্ত মহানগর, তার মাঝেই যেন এক টুকরো মরুভূমির ছায়া। লম্বা গলা, ধীর হাঁটা আর বিশাল দেহ নিয়ে সবার নজর কাড়ছে মরুজাহাজ বলে খ্যাত উট। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট হাটে উঠেছে 4টি উট। 3টির দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা করে, আরেকটির দাম 22 লাখ। বিক্রি হয়েছে 2টি। একই হাটে এসেছে দুম্বাও। একটা বিক্রি করেছি 25 লাখ আর এটা বিক্রি করেছি 24 লাখ। এদিকে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে পশুর সংখ্যা প্রচুর হলেও ক্রেতা তুলনামূলক কম। কেরানীগঞ্জের ব্যাপারী মজিবর তার 3 বছর ধরে লালন পালন করা মহিষ লায়ন তার দাম চাচ্ছেন 25 লাখ টাকা। ক্রেতা আকৃষ্ট করতে সঙ্গে ছোট একটি গরু ফ্রি দেওয়ার কথাও বলছেন তিনি। লালন পালন করছে 3 বছরে, প্রতিদিন ডেলি 1000 টাকা খরচা আছে। আমি দাম না ছিল দেবে কেউ। এটা আমরা 5.5 লাখ টাকা যাচ্ছি, এটা 4.5 লাখ টাকা যাচ্ছি। এক একটা এক এক রকম দাম হবে। দ্রব্যমূল্যের অনেক দাম, খাবারের অনেক দাম, সেই ক্ষেত্রে আমাদের খরচ তো অনেক বেশি হয়েছে। ক্রেতারা বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা, তাই দাম যাচাই বাছাই আর দেখে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এখন। গরু চয়েসের উপর তাদের দাম আর কি, অনেকের কাছে টাকাটা ফ্যাক্ট না, গরুটাই চয়েস হয়ে যায়, দামটা কোনো বাধায় না। গরু পর্যাপ্ত পরিমাণ আছে, গতবারের তুলনায় গরু কম নেই, অনেক গরু আছে। এটা এখন পর্যন্ত পরিপূর্ণ ক্রেতাদের বোঝা যেত, মাঝারি সাইজগুলাই দাম করতেছে। ছোট গরুর দামগুলো একটু বেশি মনে হচ্ছে গতবারের তুলনায় কম্পেয়ার করলে। শেষ মুহূর্তে ক্রেতার ঢল নামবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন খামারি আর ব্যাপারীদের সামনে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। গাবতলী পশুর হাট থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হাটে অনেক পশু থাকলেও এখন পর্যন্ত ক্রেতার তেমন কোনো উপস্থিতি নেই কেন? এবার কোরবানির পশুর দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। শ্রাবন্তী, কেন ক্রেতা নেই সেটা আসলে যেহেতু রাজধানীতে যে পশুর হাটগুলো রয়েছে সেখানে আসলে রাজধানীবাসীর ক্ষেত্রে কিছুটা বিপাকে পড়তে হয় আগেভাগে গরু কিনলে। যাদের বাসায় আসলে জায়গা নেই, অধিকাংশ মানুষের বাসা বাড়িতে কিন্তু কোরবানি পশু রাখার জায়গা নাই বিধায় তারা এই ঈদের 1 দিন বা 2 দিন আগে তারা কিন্তু কিনে থাকেন। তো সেই কারণেই ব্যাপারীরা আশঙ্কা করছেন যে এখন যেহেতু ক্রেতার সংখ্যাটা নেই গাবতলী কোরবানি পশুর হাটে, সেক্ষেত্রে তারা বলছেন যে কিছুদিন পর থেকে বা 2-3 দিন পর থেকে ক্রেতার সংখ্যাটা বেড়ে যাবে। ইতিমধ্যেই বেচা কেনা কিছুটা হলেও শুরু হয়েছে। আর এই ক্ষেত্রে ছোট এবং কি মাঝারি সাইজের গরুর চাহিদাটাই বেশি। আর বলা যায় যে এই গাবতলী কোরবানি পশুর হাটে পুরো জায়গাটাই কিন্তু আসলে ভরে গেছে। কোরবানি পশুর হাট ছোট বড় মাঝারি এবং কি আমরা উট দেখেছি, আমরা উট দেখিনি এখন পর্যন্ত, দুম্বা দেখেছি, ছাগল দেখেছি। আর উটটা আসার কথা রয়েছে আগামীকাল বা পরশু নাগাদ উট চলে আসবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা খামারদের কাছ থেকে বা হাট কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলেই বলা যায় যে এই কোরবানি পশুর হাট কুরবানি পশু কিন্তু ভরে গেছে। তবে কেনা বেচার যে জমজমাট বা জমে যাওয়ার যে কথাটা সেটা কিন্তু এখনো শুরু হয়নি। আশঙ্কা করছেন হাট কর্তৃপক্ষ থেকে শুরু করে খামারি ব্যাপারীরা, তারা কিন্তু আশঙ্কা করছেন যে আরো 2 দিন সময় লাগবে কেনা বেচার যে ধুম সেটা পড়তে। এই ছিল শ্রাবন্তী, এখান থেকে সবশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1979 সালের পরে 2026 সালের 23শে মে আজকে আবার পুনর্গঠন হচ্ছে। সেই দীর্ঘ বছরের পর আমাদের সেই আমরা গর্বিত, আমরা খুশিত। শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা। প্রিয় বিশালবাসী
127তম গণতন্ত্র জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের সামনে এসেছেন এবং সেই স্মৃতি বিজড়িত 1979 সালে জিয়া রহমান আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি সোনাবাংলা বিল থেকে সেই বুকা বিল পর্যন্ত যে বিলটা, সেই বিলের আবারও পুনর্গ্রহণ করছেন 1979 সালে 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালটি খনন করেছিলেন। আমাদের সৌভাগ্য, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা কৃষকবাসী, আমরা সারা জীবন নয় যুগ যুগ আজকের এই দিনটি, আজকের এই খননটি স্মরণ রাখবো। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খালটি খনন করে গিয়েছিলেন তারই যুগোত্তরসূরি, আমাদের কি সৌভাগ্য, তারই যুগোত্তরসূরি আজকে প্রধানমন্ত্রী সেই একই খালের পুনঃখনন করছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করে আমাদের কৃষক আনন্দিত করবেন। ধীরে পায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ধীরে পায়ে আমাদের মঞ্চের দিকে আসছেন। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বসিত। আজকে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট জুলুমবাজ অত্যাচারী এবং পলায়নপর শাসককে বিদায়ের জন্য যে সংগ্রাম আন্দোলন করেছেন, সেই নেতৃত্ব দান করে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগত। লিটন ভাইয়ের পক্ষ থেকে, লিটন ভাইয়ের পক্ষ থেকে। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের অমীমাংসিত কাঁটার নাম তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর আশা করা হয়েছিল এবার হয়তো বরফ গলবে, কিন্তু বাস্তবের অঙ্কটা এখনও বেশ কঠিন। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলেও পূর্বসূরির পথেই হাঁটছে বিজেপি। ফলে তিস্তা নিয়ে দিল্লির সুর বদলাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। এদিকে তিস্তা সংকট সমাধানে দীর্ঘমেয়াদী যৌথ নদী ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ পরিবেশবিদদের। ভারত ও বাংলাদেশ সম্পর্কের অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তা চুক্তি। পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও তিস্তার পানি বণ্টন নিয়ে রাজ্যটির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিস্তা চুক্তি দীর্ঘদিন আটকে থাকার মূল কারণ ছিল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো জট খুলবে, কিন্তু বিজেপি বিধায়ক উমেশ রায়ের স্পষ্ট বার্তা, আগে রাজ্যের মানুষের প্রয়োজন মেটানো হবে, তারপর অতিরিক্ত পানি থাকলে তা বাংলাদেশকে দেওয়ার প্রশ্ন আসবে। সব থেকে আগে এখানকার মানুষ জল পাক, পর্যাপ্ত জল হলে তারপরে তো অন্য জায়গা হবে, এটা কোনো অসুবিধে নেই। কিন্তু সে ডিসিশনটা নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আগে আমরা আপত্তি পূরণ করব, তারপরেই ওই বাংলাদেশকে জল দেওয়া যাবে, তার আগে এরকম কোনো পরিকল্পনা নেই। তবে রাজনীতির হিসাব নিকাশের বাইরে তিস্তার বাস্তব চিত্র আরও ভয়াবহ। 2011 সালের খসড়া চুক্তির সময় নদীতে যে পরিমাণ পানি ছিল এখন আর তা নেই। সিকিম ও উত্তরবঙ্গে একের পর এক বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্পের কারণে পানি প্রবাহ মারাত্মকভাবে কমেছে। তিস্তার সেই জল আপনি আর সামারের সময় একদমই পাওয়া যায় না। বাংলাদেশে তো প্রায় শুকিয়ে গেছে, মরুভূমি হয়ে তৈরি হয়েছে, এবং আমাদেরও উত্তরবঙ্গে খুব একটা যে জল আসে তা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে তিস্তার জল খুব একটা যায় সামান মাসে, তা মনে হয় না। পরিবেশবিদরা বলছেন তিস্তা সংকটের মূল কারণ জলবায়ু পরিবর্তন এবং নদীর স্বাভাবিক গতিপথে যত্রতত্র হস্তক্ষেপ। তাই নদীকে কেবল রাজনৈতিক চশমায় না দেখে এর স্থায়ী সমাধানে দুই দেশের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী যৌথ নদী ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন তারা। এটা আমি মনে করি প্রকৃতিগত, পরিবেশগত, ভৌগোলিক কারণ। এই নদীকে রক্ষা করতে হবে, শুধু জল দাও বললে হবে না, এবং সেই নদী রক্ষা করার জন্য যে খরচা সেটাও শেয়ারিং করতে হবে, ইন্টারস্টেট এবং ইন্টার কান্ট্রি। তিস্তার এই সংকটের মাঝেই আলোচনা শুরু হয়েছে ফারাক্কা চুক্তির নবায়ন নিয়েও। বিশ্লেষকদের মতে দিল্লি এখন পানিকে শুধু কূটনৈতিক হাতিয়ার নয়, বরং কৌশলগত নিরাপত্তার অংশ হিসেবে দেখছে। আর তাই আগামী দিনের দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই পানি বণ্টন ইস্যুই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সংঘাতের কারণ।
ডিবিসি নিউজ ডেস্ক। চীনের শানশি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। মাটির নিচে খনিতে এখনও আটকা পড়েছেন আরও অনেকে। আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া নিউজ জানায়, খনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমা অতিক্রম করেছে, ফলে ব্যাহত হচ্ছে অভিযান। বিস্ফোরণের সময় খনিতে অন্তত 247 জন শ্রমিক ছিলেন। শনিবার স্থানীয় সময় সকাল পর্যন্ত অন্তত 201 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপে ট্রাম্প প্রশাসনের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা, চড়া ভিসা বন্ডের খড়গ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মানবাধিকার সংক্রান্ত সংকট ম্লান করছে বিশ্বমঞ্চের উৎসবের আমেজকে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের নানা এলাকায় চলছে বিক্ষোভ। মিডল ইস্ট আই বলছে, শতাব্দীর অন্যতম কড়াকড়ির বিশ্বকাপ দেখতে যাচ্ছে বিশ্ব। আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের হাজারো সমর্থকের জন্য যুক্তরাষ্ট্রের কড়া ভিসা নীতি প্রভাব ফেলছে এবারের বিশ্বকাপে। 2025-এর ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প 39 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন, যার মধ্যে আছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী 4 দেশ। হাইতি ও ইরানকে রাখা হয়েছে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায়। ফলে দেশ দুটির খেলোয়াড় ও কোচিং স্টাফ ছাড়া সমর্থকদের কেউই ঢুকতে পারবেন না যুক্তরাষ্ট্রে। ইবোলা সংকটে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হয়েছে কঙ্গোর নাম, আর সেনেগাল ও আইভরি কোস্টের উপর দেওয়া হয়েছে আংশিক নিষেধাজ্ঞা। ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি গ্লোবাল সাউথ বা দরিদ্র দেশগুলোর ফুটবল সমর্থকদের জন্য মার্কিন প্রশাসন যুক্ত করেছে আকাশচুম্বী ভিসা বন্ডের এক নতুন শর্ত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 50 দেশের ভ্রমণকারীদের উপর $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দেওয়ার নিয়ম চাপানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল এবং তিউনিসিয়া। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন আন্তর্জাতিক পর্যটকদের মাঝে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে গত এপ্রিলে ইতিহাসে প্রথমবারের মতো একটি বৈশ্বিক ক্রীড়া ইভেন্টকে কেন্দ্র করে ভ্রমণ সতর্কতা জারি করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। আমরা দেখছি মুখোশধারী সশস্ত্র ফেডারেল কর্মকর্তারা যেভাবে মোতায়েন রয়েছেন তা বিশ্বকাপের আয়োজক শহরগুলোতেও নয়, দেশজুড়ে অভিবাসী সম্প্রদায়কে আতঙ্কিত করে তুলছে। ফিফা বা ফেডারেল সরকারের কাছ থেকে এমন কোনো নিশ্চয়তা পায়নি যে বিশ্বকাপে আসা দর্শকরা এ কর্তৃত্ববাদী আচরণের শিকার হবেন না। আতঙ্ক তৈরি হয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের সম্ভাব্য স্টেডিয়াম রেড নিয়ে। গত বছরের জুলাইতে ফিফা ক্লাব বিশ্বকাপের সময় স্টেডিয়াম থেকে পাসপোর্ট সহ একজনকে গ্রেপ্তার করা হয়। এই ভীতি ও নজরদারির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামের ইউনিয়ন কর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ করেছে। তারা দাবি তুলেছে ফিফা যেন কর্মীদের কোনো তথ্য আইস বা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে শেয়ার না করে। শরীফ ফারুকি, ডিবিসি নিউজ। ময়মনসিংহে ত্রিশালে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের পর বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। এই যে এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা আছে, অন্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইখানে যারা ব্যক্তি আছেন, মুসলমানের ইমাম খতিব আছেন, মসজিদ মাদ্রাসায় অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সে কাজটি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি কম বেশি, আমরা বলেছিলাম যে আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা ধীরে ধীরে আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এইগুলোকে জোরদার করব। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নেব যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ফলে দেশি হোক বিদেশি হোক, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করেছি। এখন প্রিয় ভাই আমরা শুরু করেছি। এখন প্রিয় ভাই আচ্ছা নতুন এখন প্রিয় ভাই বোনেরা, আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই কম বেশি সংসারী মানুষ আছেন না এখানে।